প্রচন্ড শীতের মধ্যে যখন সবাই লেপ কম্বল মুড়ি দিয়ে নিজের ঘরে বসে আরাম করছে, তখন সুদীপা ভেজা ভেজা চোখ এবং অসুস্থ শরীর নিয়ে রমেশের সঙ্গে বিয়ে করতে বিয়ের মণ্ডপে বসে। তার অবস্থা দেখে যে কেউ বুঝতে পারবে যে সে এই বিয়েটা করতে একেবারেই ইচ্ছুক নয়। কিন্তু সেই মুহূর্তে এই ঠান্ডার মধ্যে তার অসুস্থ বাবাকে বাঁচিয়ে রাখাই সুদীপার একমাত্র লক্ষ্য ছিল। এবারে আমি তোমাকে দেখবো কে কার গলায় বেল্ট পরিয়ে রাখে। নিজেকে খুব চালাক বলে মনে করেছিলে, তাই না? 3টে বাচ্চাকে পরিয়ে নিজেকে খুব জ্ঞানী মনে করেছিলে না? তুমি ভালো করেই জানো, নিয়তি এভাবে আমাকে ফাঁদে না ফেললে বা আমার বাবাকে এভাবে অকারণে কষ্ট না দিলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। তাহলে ভালোই ভালোই একটা বিয়ে সেরে ফেলো, তা না হলে তুমি তো জানো আমি কি করতে পারি। আর এই ঠান্ডার মধ্যে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এই জায়গাটা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে? আমার বাড়ি থেকে এটা কত দূরে? আমার বাবা কোথায় এখন? এতক্ষণ যেখানে ছিল তোমার বাবা তো সেখানেই আছে। আমাকে বিয়েটা করবে, তবেই তোমার বাবাকে আমার লোকজন সোজা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করে দেবে। এই কথা শুনে সুদীপা অঝোর নয়নে কাঁদতে থাকে। আজ থেকে প্রায় 2 মাস আগেও সুদীপা ভাবেইনি যে তার জীবনে এমন কিছু ঘটতে পারে। সুদীপা তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকতো। সুদীপার বাবা একজন দিনমজুর ছিল। কোন রকমে টেনে টুনে তাদের সংসার চলে। বাবা মাকে অর্থনৈতিক দিক থেকে আরেকটু সাহায্য করার জন্য সুদীপা তাদের গ্রামের বেশ কয়েকজন বাচ্চা কাচ্চা ছেলে মেয়েকে বাড়িতে টিউশনি পড়ায়। তাদের পরিবারের এমনই অবস্থা যে সুদীপা এবং তার বাবা মিলে প্রত্যেক মাসে যা রোজগার করে তার পুরোটাই তাদের সংসার খরচে চলে যায়। বিন্দুমাত্র টাকাও তারা জমিয়ে উঠতে পারে না। আমাদের মেয়েটা কি সারা জীবন আমাদের দেখাশোনা করেই কাটিয়ে দেবে? ওর কি কোনোদিনও আমরা বিয়ে দিতে পারবো না? এরকম ভাবে কি একটা মেয়ে সারা জীবন কাটাতে পারে? আমাদের অবর্তমানে ওর খেয়াল রাখার মতো কাউকে তো থাকতে হবে। তোমার কি মনে হয় সেই চিন্তা আমার মাথায় আসেনি? আমি তো প্রত্যেক বছর বিয়ের সময়গুলোতে ভাবি এই বছর বোধহয় আমার মেয়েটার বিয়ে দিতে পারবো, কিন্তু কোনো বছরই তো আমার মনোবাঞ্ছনা পূরণ হয় না। এটা বললে তো আর হবে না, আমাদেরকেই তো ওর জন্য কোনো ব্যবস্থা করতে হবে। ও যে নিজে দেখে কাউকে বিয়ে করবে তেমন মেয়ে তো নয়। এইবারে শীতটা পড়তে মেয়েটার বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। তোমাকে আমি বলতামই, কিন্তু এত শত কাজের মধ্যে ভুলে গিয়েছিলাম। কি বলতে তুমি আমাকে? এখন বলো, এখন যখন মনে পড়েছে। মেয়ের বিয়ের কোনো ব্যবস্থা করেছো তুমি? আমার সাথে দিনমজুরের যে কাজ করে নবীন বাবু, তাকে তো চেনোই। তার ছেলে আমাদের মেয়ের বয়সেই, আর তার ছেলে সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। নবীন বাবু ওর ছেলের জন্য আমার মেয়ের সম্বন্ধের কথা বলছিল, কিন্তু আমার তোমাকে বলতেই মনে নেই। ওর ওই হাবাগোবা ছেলের সাথে আমার এত সুন্দর ফুটফুটে মেয়ের বিয়ে দেব তুমি ভাবলে কি করে? আর আমার মেয়ে বিয়ের আগে বাপের বাড়িতে থেকেও যা কষ্ট করছে, শ্বশুর বাড়িতে গিয়েও কি সেই একই কষ্ট করবে? এটা বাবা হয়ে তুমি কি করে মানতে পারবে? তোমার কাছে কোনো পাত্রের ভালো সন্ধান থাকলে তুমি সেটা বলো। সারাদিন তো এ বাড়ি ও বাড়ি নিজের বন্ধু বান্ধবদের সাথে, অন্যের বাড়িতে বউদের সাথে কুটকাচালি করো। তাদের কাছ থেকে নিজের মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ জোগাড় করতে পারো না? এভাবে বাসন্তী দেবী এবং বিকাশ বাবুর মধ্যে বেশ ভালো রকমের তর্কাতর্কি শুরু হয়। অবস্থা বেসামাল দেখে সুদীপা নিজে এসে তার বাবা মায়ের ঝগড়া থামায়। এসব ঘটনা তার কাছে এখন প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে। প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে তার বাবা মা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, আর এমন ভাবেই চিৎকার চেঁচামেচি করে সারা পাড়ার লোকজনকে জড়ো করে। আবার আমার বিয়ে নিয়ে সমস্যা হয়েছে তো? আমি তোমাদের সাথে থাকলে কি তোমাদের ভালো লাগে না বলো? তুই আমাদের সাথে থাকলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হয় না, কিন্তু তাই বলে তুই সারাটা জীবন আমাদের সাথে থেকে এরকম গাধার খাটনি খেটেই যাবি, জীবনটা একেবারে শেষ করে দিবি? এটা মা বাবা হয়ে আমরা কিভাবে সহ্য করতে পারবো? তোমাদের বয়স হচ্ছে, তার উপরে আমার তো কোনো দাদা বা ভাই কেউ নেই যে আমার অনুপস্থিতিতে তোমাদের খেয়াল রাখবে। এর মধ্যেও আমার বিয়ে নিয়ে তোমাদের এত চিন্তা আসে কি করে? আর একটা বিয়েতে কতটা খরচ তোমাদের কোনো ধারণা আছে? হ্যাঁ হ্যাঁ, ধারণা আছে। চুলগুলো তার রং করে পাকাইনি, অভিজ্ঞতার কারণেই পেকেছে। আমরা থাকতে থাকতে তোকে একটা সৎ পাত্রের হাতে দান করবো, এটাই আমার শেষ ইচ্ছা। তুই আর এটা নিয়ে কোনো কথা বলিস না মা। এই কথা শুনে সুদীপা আর কিছু বলে না। সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে টিউশন পড়াতে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে যেতেই তাদের পাড়ার এক বদমাইশ রমেশ তার পেছনে পড়ে যায়। সুদীপা দেখতে খুবই সুন্দর ছিল, তাই রমেশের খুব ইচ্ছে ছিল সে সুদীপাকে বিয়ে করবে। সে সুদীপাকে এই বিয়ের কথা বলে বলে অনেকবার অনেক রকম ভাবে বিরক্ত করে, কিন্তু সুদীপা তার কোনো কথাতেই পাত্তা দেয় না। কাকু কাকিমা আজও নিজেদের মধ্যে ঝামেলা শুরু করেছে শুনলাম। কি দরকার বলো তো বাবা মাকে এত কষ্ট দিয়ে? আমার সাথে বিয়েটা করে নাও না, তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়।
দরকার হলে এই জন্ম তার পরের জন্ম এবং বাকি জন্মগুলোতেও আমি অবিবাহিত থেকে যাব, কিন্তু তোমার মতো লম্পটকে আমি কখনো নিজের স্বামী বলে মানবো না। আমার কাছে যে সম্পত্তি আছে আমাকে বিয়ে করলে সেগুলো তো সব তোমারই হতে পারে। আমি তোমাকে সোনাই মুড়িয়ে রাখবো, বুঝেছো? আর তোমার বাবা মাকেও ভালো রাখবো। আর জানোই তো রমেশ এক কথার মানুষ। আমিও এক কথার মানুষ। আমি যখন বলেছি তোমার মতো গুন্ডা বদমাইশকে আমি বিয়ে করব না, তখন করব না। আমাকে বিরক্ত করো না, আমার সামনে থেকে যাও। হঠাৎই তাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে রাস্তায় বেশ কিছু লোক জড়ো হয়ে আসে। আবার কি হয়েছে রে? ওই রমেশটা তোকে আবার বিরক্ত করছে। কি বলছে রে ও তোকে? কি আর বলবি কাকিমা, রোজ যে এই কথাটা বলে সেটাই বলছে। ওর মাকে বলো ওকে গলায় বেল্ট পরিয়ে বাড়ির বাইরে বেঁধে রাখতে, তাহলে হয়তো এভাবে লোকজনকে পথে ঘাটে বিরক্ত করবে না। এই বলে সুদীপা সেখান থেকে চলে যায়। সুদীপার কথা শুনে আশেপাশে থাকা সমস্ত লোকজন রমেশের উপর খুবই হাসাহাসি করতে থাকে, কিন্তু রমেশ রাগে ফুঁসতে থাকে। এভাবে সুদীপা তাকে সবার সামনে রাস্তায় কুকুর বলবে, এটা রমেশ কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। তখন বেশ ভালো রকমেরই শীত পড়ে যায়। একদিন সুদীপা পড়িয়ে বাড়ি ফিরছে, এমন সময় সে রাস্তার ধারে একটি লোককে পড়ে থাকতে দেখতে পায়। লোকটির অবস্থা প্রচন্ড শোচনীয় ছিল। মাথা ফেটে রক্ত পড়ছে এবং ঠান্ডায় সে প্রায় জমে গেছে এমন অবস্থা। এই ঠান্ডার মধ্যে লোকটাকে এখানে ফেলে যে কাউকে ডাকতে যাব সেই ভরসাও তো হচ্ছে না। এখন তো এর নিঃশ্বাস পড়ছে, তবে এভাবে আর কিছুক্ষণ পড়ে থাকলে সেটাও বন্ধ হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি কি করব? এমন সময় সুদীপা দেখতে পায় যে একটি ভ্যান সেখান থেকে যাচ্ছে। সুদীপার নিজের কাছে থাকা সমস্ত টাকা দিয়ে ওই ভ্যানওয়ালাটাকে রাজি করায় রাস্তায় পড়ে থাকা লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সুদীপা নিজেও লোকটির সঙ্গে হাসপাতালে যায়। আমি জানি না আপনি ওনাকে কোথায় পেয়েছেন, কিন্তু যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট কিন্তু পুলিশ কেস। পুলিশের এখানে না আসা পর্যন্ত আমরা কিন্তু এই পেশেন্টের ট্রিটমেন্ট পর্যন্ত শুরু করতে পারবো না। এভাবে রোগীকে ফেলে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য আপনারা ডাক্তার হয়েছেন? ঠান্ডার মধ্যে উনি কিভাবে রাস্তায় পড়েছিলেন আপনি জানেন? এখন আপনি বলছেন পুলিশের জন্য অপেক্ষা করবেন? এটাই নিয়ম। আপনি ভয় দেখালে বা উঁচু গলায় কথা বললেই যে আপনি নিয়ম পাল্টে দিতে পারবেন তা কিন্তু নয়। তাহলে আপনাদের হাসপাতালটা পুলিশ স্টেশনের পাশে খোলেননি কেন? সেরকম করলে এরকম ভাবে অসুস্থ লোকগুলোকে বিনা চিকিৎসায় মরতে হতো না। এভাবে পূর্ণিমা দেবীর সঙ্গে অনেকক্ষণ কথা বলার পরে সুদীপা তাকে মানিয়ে নেয়। আর পুলিশ আসার আগেই পূর্ণিমা দেবী ওই অসুস্থ লোকটির চিকিৎসা শুরু করে দেয়। চিকিৎসা করতে কয়েক হাজার টাকার দরকার ছিল। সুদীপা কোনো কিছু না ভেবেই সেই টাকাও দিতে রাজি হয়ে যায়। বাবা মায়ের ব্যাংকের বই খাতা সবকিছু সুদীপার কাছেই থাকতো, আর সেই কারণেই সুদীপা নিজের বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা থেকে ওই অসুস্থ লোকটার চিকিৎসায় কিছু টাকা ব্যবহার করে। লোকটি বিপদমুক্ত এই খবর জানার পরে সুদীপা বাড়িতে ফিরে আসে। ফিরে এসে সমস্ত কথা তার বাবা মাকে বললে তারা দুজনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। লোকটা এভাবে কাজ করে করে তোর বিয়ের জন্য এতগুলো টাকা জমালো, আর তুই সেটা তোর মানবিকতা দেখিয়ে খরচ করে এলি। নিজের বাবা মাকে এভাবে কষ্ট দিয়ে খুব মহান হয়ে গেলি, তাই না? আমার বিয়ে কবে হবে, কে আমাকে বিয়ে করবে আমি কিচ্ছু জানি না। আর এই অজানা তথ্যের পেছনে টাকাগুলো খরচ হবে এই ভরসা করে আমি একটা লোকের প্রাণ হারাতে দেব? তোর বাবা এই শীতেই তোর বিয়ে ঠিক করেছিল তোর বাবার বন্ধু নবীন বাবুর ছেলের সাথে। এখন তো আর সেটা হবে না। ওনার ছেলে প্রাইভেট অফিসে চাকরি করে, তাই ওরা এই বিয়েতে যৌতুক চেয়েছিল। এভাবে তীরে এসে তরি ডুবে যাওয়ার ফলে তাদের মেয়ের বিয়ে ভেঙে গেছে শুনে বিকাশবাবু প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে, কিন্তু বিকাশবাবুর অবস্থার কোনো পরিবর্তন হয় না। হঠাৎ করে একদিন তার বুকে যন্ত্রণা শুরু হয়। শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বুকে হাত দিয়ে বিকাশবাবু একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এখন তাদের অবস্থা এমনই ছিল যে অন্য লোককে সুস্থ করতে গিয়ে সুদীপার কাছে নিজের বাবার চিকিৎসা করানোর মতো টাকাই ছিল না। শেষ পর্যন্ত সুদীপা কি করবে কিছু বুঝে না পেয়ে রমেশের কাছে ছুটে যায়। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তুমি যা বলবে আমি তাতেই রাজি। শুধু আমার একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে। দাঁড়াও দাঁড়াও, আগে জানলাটা খুলে দেখি আজকে সূর্য কোন দিক থেকে উঠলো। কই না তো, সব তো ঠিকই আছে। তাহলে হঠাৎ তোমার এরকম মত পাল্টালো যে? আমার বাবা প্রচন্ড অসুস্থ, বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করতে হবে। যদি তুমি বাবার চিকিৎসার সমস্ত খরচ দাও তাহলে আমি কালকেই তোমাকে বিয়ে করব।
শিক্ষিত আর চালাক মহিলাদের আমি ভীষণ ভয় পাই, তাই আগে তুমি আমাকে বিয়ে করবে, তবেই আমি তোমার বাবার চিকিৎসার জন্য টাকা দেবো। আর যদি আজই টাকার দরকার হয় তাহলে তুমি আজই আমি বিয়ে করো, আমার দলের লোকজন তোমার বাবার খেয়াল রেখে নেবে, কোনো অসুবিধা নেই। এবার সুদীপার আর কিছু করার থাকে না, সে রমেশের প্রস্তাবে রাজি হয়। রমেশ তার মাথায় কালো কাপড় পরিয়ে তাকে এমন কোথাও একটা নিয়ে যায় যেখান থেকে সুদীপার পালিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। সুদীপা খুবই কান্নাকাটি করতে থাকে, কিন্তু এটা ছাড়া তার বাবাকে বাঁচানোর আর কোনো উপায় নেই ভেবে সুদীপা রমেশের সঙ্গে বিয়ে করার জন্য একেবারে প্রস্তুত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে। কিভাবে সেখানে পুলিশ এসেছে সেসব রমেশ কিংবা সুদীপা কেউই বুঝে উঠতে পারে না। যে পুলিশ ইন্সপেক্টর রমেশকে ধরতে এসেছে তাকে দেখেই সুদীপা চিনতে পারে। ইতিমধ্যে পুলিশ রমেশ এবং তার দলবলকে আটক করে। আপনি একদম সুস্থ আছেন এখন? আপনার আর কোনো অসুবিধা হয়নি তো? আসলে গ্রাম থেকে হাসপাতালটা এতটাই দূরে, তাই আমার আর আপনাকে দেখতে যাওয়া সম্ভব হয়নি। আপনি সুস্থ আছেন দেখে বেশ ভালো লাগলো। তার মানে আপনি আমায় সেদিন বাঁচিয়েছিলেন? যদি আপনি আমাকে হাসপাতালে না নিয়ে যেতেন তাহলে হয়তো এই রমেশের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত, আর আমি রাস্তাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যেতাম। সেদিন তো আমি ওকে ধরতে পারিনি, তবে আজ আমি ওকে ছাড়বো না। সেদিন রমেশ আপনার এই অবস্থা করেছিল? ছি 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 ছি, মানুষকে কষ্ট দেওয়াটা যেন ওর নেশা হয়ে দাঁড়িয়েছে। এত কিছু জেনেও তো আপনি সেই রমেশের সাথে বিয়ে করছেন। আপনার মতো ভালো মানুষের এমন জঘন্য পরিণতি আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না। সুদীপা বিবেককে সমস্ত কথা খুলে বলে। সে জানায় কিভাবে শুধুমাত্র তার বাবার চিকিৎসার জন্য সে রমেশের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছে। আমার জন্য আপনাকে এত অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়েছে, শুনে খুব খারাপ লাগছে। আমি কি করে যে প্রায়শ্চিত্ত করব আমি নিজেই জানি না। কিছু করতে হবে না, আপনি শুধু আমার বাড়ি থেকে আমার বাবাকে হাসপাতালে নিয়ে যান। রমেশের দলের লোকজন আমাদের বাড়ি আটক করে রেখেছে। আপনি আমার বাবার একটু ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করে দিন, তাহলেই হবে। এই শুনে পুলিশ রমেশকে ধরে জেলে নিয়ে চলে যায় এবং বিবেক সুদীপাকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। আর সেখান থেকে বিকাশ বাবুকে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু করানো হয়। কিছুদিনের মধ্যেই বিকাশ বাবু একদম সুস্থ হয়ে ওঠে। সমস্ত ঘটনা জেনে বিকাশ বাবু যেমন আনন্দ পায় তেমন দুঃখও পায়। আপনি আর একদম কোনো রকমের চিন্তা করবেন না, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই এখন থেকেই প্রাণের অধিকারী আপনি। আর সেই কারণেই আমি আমার মন প্রাণ জীবন ওর হাতেই সঁপে দিতে চাই। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি সুদীপাকে বিয়ে করতে চাই। বিবেকের কথা শুনে তাদের জীবন থেকে হঠাৎ করে যেন সমস্ত দুঃখ কোথাও উধাও হয়ে যায়। বিকাশবাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কয়েকদিনের মধ্যেই একটা শুভ দিন দেখে বিবেকের সঙ্গে সুদীপার বিয়ে হয়।